রিপাবলিক বাংলা উচ্চারণকে নিয়ে আমি সত্য রয়েছে আপনাদের সঙ্গে। ওয়েব দুনিয়া সার্জিক্যাল স্ট্রাইক, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে দেশ ব্যবস্থা নেবে, কড়া হুঁশিয়ারি কেন্দ্রের। কিন্তু তারপরেও বিরোধীদের কটাক্ষ, তারা ঠিক কি বলছেন, আর সেই ইস্যুতেই আজ প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, কারণ নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। দেখুন বিশেষ রিপোর্ট। কাশ্মীর ইস্যু থেকে রাম মন্দির, সিরিয়াস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর এবং ভুয়ো খবর ছড়ানোর চক্রান্ত। গত বছর ডিসেম্বরেই 2টি ওয়েবসাইট এবং 20টি ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছিল কেন্দ্র। পরে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় পাকিস্তান থেকে বন্ধ হওয়া ওয়েবসাইট এবং চ্যানেলগুলি নিয়ন্ত্রণ করা হতো। ভবিষ্যতে এমন প্রচার নজরে এলেই যে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে প্রচার করা হচ্ছে তা বন্ধ করা হবে। দেশের সুরক্ষায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। देखिए, ऐसी कोई भी वेबसाइट्स हैं, वेब पोर्टल्स हैं, कोई भी यूट्यूब पर ऐसे अकाउंट्स हैं जो भारत के खिलाफ षड्यंत्र रचते हैं, भारत को बांटने का प्रयास करते हैं, भारत के लोगों को गुमराह करके अफवाहें फैलाने का काम करते हैं, उनके खिलाफ हमने कार्रवाई करने के लिए कहा था। ऐसे 20 अकाउंट्स के नाम हमने दिए भी थे जो पड़ोसी देश से आते हैं, वहां से चलते हैं। और मुझे खुशी इस बात की है, दुनिया भर के बड़े बड़े देशों ने भी उसका संज्ञान लिया है। स्वयं यूट्यूब ने भी आगे आकर उनको बंद करने के लिए कार्रवाई की है। और भविष्य में भी ऐसा कोई भी अकाउंट होगा जो भारत के खिलाफ षड्यंत्र रच रहा होगा, झूठ फैला रहा होगा, समाज को बांटने का काम कर रहा होगा, ऐसे अकाउंट्स को बंद करने का काम किया जाएगा। বিশ্বের একাধিক দেশ এবং সংস্থাও বিষয়টির গভীরতা বুঝে পদক্ষেপ নিয়েছে ইউটিউবও। বিভিন্ন দেশ এবং সংস্থা পদক্ষেপ নেওয়ায় খুশি অনুরাগ ঠাকুর। অনেক সময়ই উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিভিন্ন বিভ্রান্তিমূলক এবং ভুয়ো খবর ছড়ানো হয়। এই সমস্ত কার্যকলাপ বন্ধ করতে বদ্ধপরিকর কেন্দ্র। ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা করছে যারা, তাদের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী। রিপাবলিক বাংলা। আর এই উদ্যোগ কতটা জরুরি ছিল তা বোঝার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। সৌরভ চক্রবর্তী রয়েছেন সাইবার বিশেষজ্ঞ। আপনাদের বাংলার মানুষকে একটা জিনিস বোঝান আপনি, যে এই যে ব্যবস্থাটা নেওয়া হলো, এই যে পদক্ষেপটা নেওয়া হলো, তা কতটা জরুরি ছিল। সাইবার দুনিয়ার গভর্নেন্স যতই ক্লিয়ারলি পরিষ্কার করে তুলে ধরা হলো, বাট মেইন কি হয়ে যায় সাইবারের দুনিয়ায়, সিন্স এভরিওয়ান ইজ নট রেসপন্সিবল ফর দ্য কন্টেন্ট যেটা ওরা শেয়ার করছে, তার জন্য ফেক ইনফরমেশন স্প্রেড করা খুব সহজ হয়ে দাঁড়ায়। তাতে আমরা কলোকিয়াল ভাষায় এখন সারা জায়গায় বলি যে এই ইনফরমেশনটা কালেক্টেড ফ্রম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। সেই জায়গার থেকে এমন একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে যে প্রতিনিয়ত প্রতিদিন নানাভাবে নানা জিনিসকে মিস ইন্টারপ্রেট বা মিস ইনফর্ম করানোর একটা প্রচেষ্টা হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম একজন একটা নিউজ পেপার একটা আর্টিকেল শেয়ার করেছেন যেখানে ইন্ডিয়ার ম্যাপ ইজ ডিস্টর্টেড। হয়তো সেটাও তারা কোনো একটা ওয়েবসাইট থেকে কালেক্ট করেছেন, বাট ওই জায়গার থেকে কি করে ন্যাশনাল ইম্প্যাক্ট একটা মিস ইনফরমেশন ছড়াতে পারে আর কিভাবে একটা ন্যাশনাল ইন্টেগ্রিটিকে ভাঙার চেষ্টা হতে পারে, সেই জায়গার থেকে এইটা খুব জরুরি হয়ে যাচ্ছে যে একটা স্ট্রিনজেন্ট লজ আসুক সাইবারে, যেখান থেকে যারা যে ইনফরমেশন শেয়ার করছে দে শুড বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য মিস ইনফরমেশন দ্যাট দে আর শেয়ারিং। দেশের স্বার্থে, দশের স্বার্থে এটা তো উপযোগী, এটা তো প্রয়োজন ছিল। একদম। এই ডিসিশনটা যে 20খানা ইউটিউব আর্টিস্ট অ্যান্ড 2টো ওয়েবসাইট ব্লক করা হয়েছে, তার মধ্যে এটা একটা সিন্ডিকেট, একটা অ্যান্টি ইন্ডিয়া সিন্ডিকেট বলা যেতে পারে, যেটা সারা ভারতবর্ষের নানা ভুল জিনিসকে রিপ্রেজেন্ট করে। এই সিন্ডিকেটটা চালায় একটা গ্রুপ বাই দ্য নেম অফ নিউ পাকিস্তান গ্লোবাল অ্যালায়েন্স। তাদের যৌথভাবে কয়েক কোটি সাবস্ক্রাইবার আর ভিউয়ার আছে। এবার তারা যদি একটা ইনফরমেশন ভুলভাবে ইন্ডিয়ার কালচার বা ইন্ডিয়ার একটা ডিসিশন ইনিশিয়েটিভকে ভুলভাবে পৃথিবীর সামনে তুলে ধরে, ইউটিউবে তো গাইডলাইন ওরকমভাবে নেই
যে ইনফরমেশন বলা যাবে না বা দেশকে কালিমালিপ্ত করবে যারা। আমি উত্তর নেব, আমি প্রান্তিককে দিয়ে শুরু করবো। প্রান্তিক, একটা প্রশ্নের উত্তর দাও। তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে তৃণমূলের মুখপাত্র যে বক্তব্য রেখেছেন যে আমরা বুঝবো কিভাবে, কিন্তু এটা তো দেশের স্বার্থ। প্রান্তিক, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, দেশের স্বার্থের সঙ্গে প্রত্যেকে জোট বেঁধে তোমরা টুইট করতে পারতে। টুইটে যেভাবে ট্রেন্ডিং করো তোমরা যে আমরা সাপোর্টে রয়েছি, কেন্দ্র সরকারের পাশে রয়েছে, এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কোথায় প্রান্তিক? না, প্রথম কথা, উদ্যোগকে সাধুবাদ জানানোর আগে বা সাধুবাদ না জানানো সেটা তো দলের বক্তব্য, সেই দলের জায়গা থেকে আমিও যা কথা বলার বলবো। কিন্তু তার আগে আমার বক্তব্য হচ্ছে, উনি যে বলছেন কোনো ওয়েবসাইটে যদি কিছু হয়, ব্লগে কিছু হয়, তাকে বন্ধ করে দেওয়া হবে। উনি বোধহয় কালকে এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে নিজেই বলেছেন বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি পটাও, বেটি পাঠাও। তাহলে তো প্রথম ওনাকে ব্যান করে দেওয়া উচিত, সেগুলোও দেখা হোক। আর দ্বিতীয় কথা, আমরা জানি সুপ্রিম কোর্ট বেঞ্চ নারিমান আর চেলামানেশ্বরের বেঞ্চে 66A অফ দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সেটা অ্যামেন্ডেড হয়ে গেছে। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনটা সোশ্যাল মিডিয়াতে বা আইটি অ্যাক্টের আন্ডারে কোনটা আনকনস্টিটিউশনাল হবে। এখান থেকে এই 20টা ইউটিউব চ্যানেল, দুটি ওয়েবসাইট, এগুলো নাম শুনেছো তুমি? এগুলো কি তাহলে? পাঞ্চলাইন, ইন্টারন্যাশনাল ওয়েব নিউজ, খালসা টিভি, নেকেড ট্রুথ, 48 নিউজ, ফিকশন, ইন্টারনেশনাল ফ্যাক্টর, পাঞ্জাব ভাইরাল, নয়া পাকিস্তান গ্লোবাল, এগুলো কি জানতে চাই বাংলা। একদম একদম, এটা একটা ক্রাইম হতেই পারে, ক্রাইম সাইট থাকতেই পারে, কিন্তু সেখানে নর্মাল যে জিনিসটা আছে সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। আজকে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে আঘাত করা হচ্ছে। আজকে উত্তর নেই। না, ফ্রিডম অফ স্পিচের নিয়ে কারা কথা বলছেন? আমরা দেখেছিলাম যে অম্বিকেশ মহাপাত্রকে সামান্য কমিক্সের জন্য গ্রেফতার করা হয়েছিল, ওই 66 যে ধারা কথা উনি বললেন। আমরা দেখেছিলাম যে সামান্য প্রেসিডেন্সি কলেজ থেকে কিছু ছাত্রীরা প্রশ্ন করেছিলেন তৃণমূল নেত্রীকে। সেই সময় আমরা কি দেখেছিলাম, উনি তাদেরকে মাওবাদী বলে দিয়েছিলেন প্রশ্ন করার জন্য। দেশের স্বার্থে পদক্ষেপ নেওয়া হয়েছে। যে সমস্ত সাইটের কথা বললে, ওই সাইটগুলোর থেকে একাধিক তুমি প্রমাণ দেখতে হবে যেখানে খালিস্তানের সাপোর্টে কথা বলা হয়েছে, দেশ বিরোধিতার সাপোর্টে কথা বলা হয়েছে। দেশের স্বার্থের ওপর কোনো রাজনীতি নয়, দলমত নির্বিশেষে সবাইকে এই সিদ্ধান্তকে সমর্থন করা উচিত। আবার সেই পাকিস্তান, আবার সেই খালিস্তান। আজকে অস্ট্রেলিয়ার এগেইনস্টে কেউ লিখলে সেই সাইটটা কি ব্যান করা হতো না? বারবারই সেই আপনারা রাজনীতি করছেন পাকিস্তানকে নিয়ে, খালিস্তানকে নিয়ে। কেন ধর্ম হচ্ছে রাজনীতিতে? সেই ধর্ম কেন রাজনীতিতে? ধর্ম ছাড়া রাজনীতি করুন। নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। আমি উত্তর নেব, অবশ্যই নেব, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আমি একটা কথা বলি, রবি আমার সঙ্গে ভিডিও জার্নালিস্ট রয়েছে। রবি, আপনার কাছে প্রথম আমার প্রশ্ন, কেন্দ্র সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, বাংলা বুঝতে পারছেন তো? কেন্দ্র সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে দেশ বিরোধী কোনো যদি ক্রাইম করা হয় ওয়েব দুনিয়ায়, তাহলে তার দৃঢ় ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যান্ড করা হবে, বন্ধ করে দেওয়া হবে। আপনি এই সিদ্ধান্তকে কি সাধুবাদ জানাচ্ছেন? আপনার মতামত। हिंदी से बोलो। ठीक है, आपका बात सुन के समझ में आया क्या कि आपने बोला कि उन्होंने कानून दिया है कि या फिर सवाल पूछे, एक बार नहीं समझ में आया, हिंदी में पूछे। আমার প্রশ্ন হচ্ছে, কেন্দ্র একটা সিদ্ধান্ত নিয়েছে যে যেই ইউটিউব চ্যানেল এবং পোর্টাল থেকে দেশবিরোধী কাজ হবে সেগুলি বন্ধ করে দেওয়া হবে, ব্যান্ড করে দেওয়া হবে। আপনার মতামত? তো যারা দেশদ্রোহী করবে ওটা তো বন্ধ করা উচিত আছে। দেশদ্রোহী তো কোনো লিজানে ওরা অ্যাকসেপ্টেবল নেই। যারা দেশদ্রোহী আছে ওটা বন্ধই করতে হবে। প্রান্তিক, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকে সাধুবাদ জানাচ্ছে, তাহলে এখানে অসুবিধা কোথায়? আমি আসবো, আমি রিতমকে দিয়ে শুরু করবো। এখানে অসুবিধা কি হচ্ছে যে কোনটা দেশের কাজ, কোনটা পার্টির কাজ, কোনটা প্রধানমন্ত্রীর কাজ আমরা বুঝবো কিভাবে, কি করেছে না করেছে? এত কথা কেন আসছে? টুইটার ট্রেন্ডিং এত বিষয় হয়, এই বিষয়ে তো আমরা আশা করেছিলাম। তুমি তরুণ প্রজন্ম, সাথে স্মার্টফোন, ওয়েব দুনিয়ায় কত ক্রাইম হয় সেটা সব থেকে ভালো তুমি জানো। শোনো, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, এটা নিরাপত্তার কারণে নিয়ে আসা হয়। তো নিরাপত্তা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে নির্বাচন যখন আসছে, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ খেলা, কি না দেশীয় নিরাপত্তা নিয়ে। তাছাড়া কি নিরাপত্তা কোথায় মানুষের? খেলা বলতে আমি বুঝতে পারলাম না, এক মিনিট খেলা বলতে বুঝলাম। পলাশ কি? পলাশ আমি উত্তর নেই, পলাশ উত্তর নেই। না, খুব দুঃখের বিষয়, আজকে তৃণমূলকে
এরকম একটা বিষয়কে ডিফেন্ড করতে হচ্ছে। আজকে তৃণমূল অ্যান্টি ন্যাশনাল বিষয়, যারা অ্যান্টি ন্যাশনাল তাদেরকে ডিফেন্ড করতে হচ্ছে। আমি এর গুরুত্বটা বোঝা, আমি আজকে রাজনীতি করতে চাইছি না, এর একটা বিশাল গুরুত্ব আছে। আজকে দেখুন ন্যাশনাল এত এত উৎকণ্ঠা কেন, এত আপনি বলুন। উত্তরপ্রদেশের নির্বাচন এসে গেছে, তাই জন্য বিজেপি আবার গিমিক দেখাচ্ছে। এইসব বন্ধ করে খালিস্তান ইস্যু, এই নিরাপত্তা হ্যান্তান, উত্তরপ্রদেশ নির্বাচন যেখানে পরাস্ত হবে, বিপুল ভোটে পরাস্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অখিলেশ যাদব প্রান্তিক ঠান্ডা। আর 5 দিন পর প্রজাতন্ত্র দিবস, আজ আর 5 দিন পর প্রজাতন্ত্র দিবস, তাহলে তার মাঝেই যখন এই কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশীয় নিরাপত্তা নিয়ে এত তর্ক, এত চিৎকার, এত এটা হবে না ওটা হবে না, এত নেগেটিভিটি কেন? 2014 সাল থেকে ক্ষমতায় আছেন বিজেপি সরকার কেন্দ্রে। প্রজাতন্ত্র দিবস তারপরে 7খানা চলে গেছে, ভাবনা চিন্তা এগুলো আসেনি। উত্তরপ্রদেশ নির্বাচনে পরাস্ত হবেন, ভারতবর্ষের বুকে পরাস্ত হবেন, আবার হিন্দু। না প্রান্তিক একবার আমি পলাশের উত্তর নেব, আমি পলাশের উত্তর নেব। পলাশকে আমি একটু সংযোজন করে দেবো। পলাশ, আমরা বিধানসভা ভোটে এখানে দেখেছি খেলা হবে, এবং তোমাদের বলেছো খেলা হবে না, তোমাদেরও স্লোগান ছিল উন্নয়ন হবে, আমরা দেখেছি। কিন্তু দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে কথাগুলো কারা বলবে? রাজনীতি তো পরে হবে, মানুষের স্বার্থে তো কথা বলতে হবে। না দেখুন, এই যখন কিছু অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা হয় তখন তৃণমূল বাক স্বাধীনতার দোহাই দেখায়। যখন জামিয়াতে বললো হিন্দুদেরই কবর খুদেবি, জামিয়া কি ধরতি পে, তখন এরা বললো তানিয়া পারভিন নামে, যখন তানিয়া পারভিন নামে একজন মহিলাকে আমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ধরা হলো আইএসআই এর চর হিসাবে, তখন এরা কোনো প্রতিক্রিয়া দেয় না। আর এখানে কিছু বুদ্ধিজীবী, কিছু তৃণমূলের মদতপুষ্ট, তৃণমূলের মাইলে করা লোক, তারা কি করে, কিছু একটা হলে তাদেরকে বাংলা কথা শেষ করতে দাও, তাদেরকে বুঝতে পেরেছি। 121 ইন্ডিয়ান পেনাল কোডে বলে দেওয়া আছে কোনটা ওয়েজিং ওয়ার এগেইনস্ট দ্য স্টেট। 124 এতে সিডিশন বলে দেওয়া হচ্ছে, 124 এতে সিডিশন বলে দেওয়া হচ্ছে। সুপ্রিমেসি অফ দ্য ল, ভারতবর্ষের সর্বোচ্চ প্রতিষ্ঠান ল, ওটা ওগুলো আরে কখন সোশ্যাল মিডিয়া অ্যামেন্ড হতো, তাহলে আইনটা অ্যামেন্ড হতো। উত্তর নেই। একটা মৌলিক কথা বুঝতে হবে, যেই নিয়মটা করা হয়েছে সেটা দেশদ্রোহীদের জন্য, দেশ বিরোধী কাজের জন্য। যেখানে বলা হচ্ছে কেউ যদি কোনো গুজব জড়ায় যেটা দেশ বিরোধী, তখন স্টেপ নেওয়া হবে। এতে কোনো রাজনৈতিক দলের কিন্তু বিরক্ত হওয়ার কথা না, এখানে সবাইকে সাপোর্ট করা উচিত। আরেকটা কথা, এক্ষুনি আমার এই ভাই প্রান্তিক বললেন যে মুসলমান হিন্দু আসছে কেন, একটা কথা মাথায় রাখবেন, পাকিস্তান দেশটা ভেঙেছিল কিন্তু ইসলামের কারণে। যারা মনে করেছিল আমরা শুধু মুসলমান, আমরা ভারতীয় না, তারা পাকিস্তান করেছে। এই কথাটা মাথায় রেখে বাকি কথা বলুক তৃণমূল কংগ্রেস। আমি একটাই কথা বলবো, এই যে পাকিস্তান ভেঙেছিল ইসলামের জন্য, এইসব কথা বললেন কেন? আপনারা তো তোলেন না যে সারা পৃথিবীর খ্রিস্ট সমাজ ক্যাথলিক প্রতিষ্ঠানে ভেঙেছিল, সেটাও একটা ধর্ম। তর্ক বিতর্ক চলবে, আমি বোঝার চেষ্টা করবো। এই যে যা বাঙালি রাজ্যবাসী যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, তাদেরকে আপনি একটা কথা বুঝিয়ে দিন যে এটা কতটা জরুরি। এই রাজনৈতিক দলগুলো সস্তার রাজনীতি করতে গিয়ে, বিরোধিতা, সাপোর্ট, এই সব বিষয় করতে গিয়ে মানুষের স্বার্থ, যেটা নিয়ে আজকে অনুরাগ ঠাকুর সাংবাদিক বৈঠকে বললেন, সেই মানুষের স্বার্থ নিয়ে এতদিন ভাবা হয়নি। দেশ স্বাধীন হবার এতগুলো বছর পর ভাবেছে কেন্দ্র সরকার, সেইটা নিয়েও এত তর্ক বিতর্ক। এইখানে মোদ্দা কথা হচ্ছে, আমাদের কনস্টিটিউশনটা তো ব্রিটিশদের সময় থেকে অনেকভাবে গ্রহণ করা। তখন ওয়েব বলে, ইন্টারনেট বলে, সোশ্যাল মিডিয়া বলে এরম জিনিস ছিল না। গ্র্যাজুয়ালি দেখা গেল যে 2019-এর ইলেকশনে পর থেকে একটা সোশ্যাল মিডিয়া মুভমেন্ট খুব প্রচলন হয়েছে। পলিটিক্স আলোচনায় আসবো, কিন্তু এই মুহূর্তে গোয়ার দিকে নজর রাখতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যে সাংবাদিক বৈঠক করছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তিনি ঠিক কি বলছেন শুনুন। और दीदी गोवा आई, लोगों से बातचीत करे, मीटिंग हुए, पॉलिटिकल कार्रवाई में उन्होंने जाके अपना विषय वक्तव्य रखा, और जिस तरीके से, जिस प्यार, जिस अपनापन के साथ उनको गोवा के हर एक माँ, भाई, बहन, हर एक गोयनकार जिस तरीके से स्वागत किया, स्वीकार किया,
प्यार दिया वो दिखाता है कि तृणमूल कांग्रेस को गोवा के लोग कितने प्यार करते हैं। और 3 महीने के अंदर, अभी तो इलेक्शन के चुनाव के जो दिन है वो भी अनाउंस हो गया है, 14 फरवरी को चुनाव है। एंड देयर इज नो डाउट दैट 14 February is going to be a day of Goenchi Navi Sakal. Goa is ready and ready to bring a change, ready to usher in a new dawn under the able leadership and guidance of our Honorable Chairperson Mamata Banerjee. Trinamool is the only party which is taking on BJP's might, vigor, the BJP's juggernaut and blitz, and taking them head on. बीजेपी को हराना कहना एक बात है और बीजेपी के खिलाफ ग्राउंड में लड़ना, दोनों में ज़मीन आसमान की फ़र्क है। चाहे कोई कुछ भी कहे कि हम तैयार हैं, हम बीजेपी को हराएंगे, हम ये करेंगे, हम वो करेंगे, लेकिन आप अगर ज़मीन में नहीं लड़ रहे हो, ताकत के साथ वो लड़ाई नहीं लड़ रहे हो, उस बात का कोई महत्व नहीं होता है। और मैं आपको ये यकीन दिलाना चाहता हूँ कि फर्स्ट लिस्ट ऑफ कैंडिडेट आप लोगों ने देखा है, 11 सीट में तृणमूल कांग्रेस ने ऑलरेडी अपने उम्मीदवार का जो लिस्ट है वो घोषणा किया है। बहुत जल्द बाकी सीट्स का जो हम लोग का लिस्ट ऑफ कैंडिडेट्स होगा वो भी हम लोग अनाउंस कर देंगे। बहुत लोगों का मन में बहुत सारे सवाल हैं। जब हम पहले दिन आए कि कांग्रेस, चाहे वो आम आदमी पार्टी हो या कोई भी अलग पार्टी हो, वो अलग अलग सवाल उठा रहे थे कि तृणमूल इज ट्राइंग एंड डिवाइडिंग और स्प्लिटिंग द एंटी बीजेपी वोट। अगर ऐसी बात है, मैं उनसे पूछना चाहता हूं कि दीदी, आज चेयरपर्सन मिस ममता बनर्जी मेड अ क्लैरियन कॉल और गिव अ क्लैरियन कॉल इन इंटरेस्ट ऑफ द पीपल ऑफ दैट एवरी लाइक माइंडेड पार्टीज should come together to fight and oust the BJP. MGP हम लोग का बात में positively respond करके they came on board, they formed and stitched an alliance with Trinamool Congress, agreeing to fight the election together. दूसरे जो पार्टीज है वो ये कहने में व्यस्त हो गया कि भाई तृणमूल तो वोट बांट रहे। हमारे तरफ से हमारे गोवा के इंचार्ज हो, को इंचार्ज हो, गोवा के यूनिट के प्रेसिडेंट हो, या जितने सैनिक के सब ज़मीन पे लड़ाई कर रहे हैं, सब ये बात आप लोगों को स्पष्टता के साथ बताया है कि किस तरीके से हम लोग चाहते थे कि बीजेपी के खिलाफ हम लोग साथ मिलकर लड़ें। एंड द नेशनल वाइस प्रेसिडेंट ऑफ तृणमूल कांग्रेस also had put the facts in the public domain today in the afternoon while he spoke to one of the media channels in the country कि हम लोग चाह रहे थे, हम लोग अपने तरीके से we walked that extra mile to make sure an alliance was forged, an alliance was stitched, an alliance was made. यहाँ पे ईगो की कोई बात नहीं है। अगर आपके कोई भी सवाल है, मैं यहाँ पे 10 घंटा बैठूंगा, आपके एक एक सवाल का जवाब दूंगा। लेकिन जो लोगों को मिसलीड कर रहे हैं, जो लोगों को गलत चीज़ें बता रहे हैं, झूठ बता रहे हैं, उनको भी एक्सपोज करना आज इस प्रेस कॉन्फ्रेंस में ज़रूरी है। कल मैंने देखा कांग्रेस का एक इंचार्ज मिस्टर चिदम्बरम, I have highest amount of regards for him. He is a very senior parliamentarian. He has been the former finance minister of the country. But the way he has been misleading the people just to serve his party's own political interest and to misguide the public at large is something that should be exposed and brought to public domain. उन्होंने कहा कि भाई तृणमूल हैज नेवर मेड दैट ऑफर। पवन वर्मा टुडे हैज पुट दिस इन पब्लिक डोमेन दैट he being the national vice president of All India Trinamool Congress
went to Mr. Chidambaram's house on 24th of December. Please note the date. You want the time? I'll tell you the time. It was 1:30 p.m. in the afternoon. He has said this. And Mr. Chidambaram is an eminent lawyer. If he thinks that we are fudging the figures or we are misleading the public at large, he can sue us. He can slam a defamation notice within 24 hours. Then let us go to the court and fight it out. Who is lying? Who is misleading the public at large? लोगों को कौन झूठ बोल रहा है? लोगों को कौन जमीनी हकीकत से दूर रखना चाह रहा है? लोगों को कौन सच्चाई बताना नहीं चाह रहे? He is a lawyer. He is a very senior advocate. Let him slam Trinamool Congress with a defamation notice that Trinamool Congress is misguiding. Trinamool Congress has hold a press conference, and the representation of facts in the press conference are not correct or accurate. Now he is saying that there has been no concrete offer from Trinamool Congress. Pawan Verma has very clearly stated that he went to Mr. Chidambaram's house at Lodhi Road on 24th of December at 1:30 p.m. and requested him that we should come together, keeping our egos aside, and make sure we fight it out for the sake of every Goans and Goenkas. But he failed to rise above his own political and petty interests. This is extremely unfortunate. Now he is saying Trinamool has not made any concrete offer. First you have to agree in principle. There are so many media persons present here. If I will invite you for dinner to my place, first you have to agree and accept that invitation. Then only you will come. Right? Then only I'll discuss at this time we will go for dinner. Or these are the dishes which will be served for dinner, whether you're a vegetarian or a non-vegetarian. So all those logistical things eventually will be worked out when you agree on principle. When you don't agree and you think that we are self-sufficient, we as in the Congress, I'm saying this to Mr. Chidambaram, when you think... যেখানে দেশের স্বার্থ, যেখানে দশের স্বার্থ, যেখানে আপনার স্বার্থ, আমার স্বার্থ, আপনার বাড়ির স্বার্থ, আপনার রাজ্যের স্বার্থ, আপনার মহল্লার স্বার্থ, আপনার গ্রামের স্বার্থ, সেখানে নো কম্প্রোমাইজ। আজ এখানেই আলোচনা শেষ করছি। বিরতির পর দেখুন 5 মিনিটে 25টি গুরুত্বপূর্ণ খবর। আমরা তো জানি মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত দপ্তর অত্যন্ত তৎপর হয়ে ওঠে। তাদের তো কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আইএএস বদল নিয়ে মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, আইএএস বদলের নীতি সংক্রান্ত যে পরিবর্তন আনতে চলেছে এটা তো আমরা দুদিন আগেই প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা পার্টি হিসেবে মনে করি আলোচনা করতেই পারেন। মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চান তো স্বাভাবিকভাবেই সেখানে রাজনৈতিক দল হিসেবে আমাদের তো কিছু বলার থাকতে পারে না। এটা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিষয়, সর্বোচ্চ প্রশাসনিক বিষয়। আমরা মনে করি যে পদক্ষেপ কেন্দ্রীয় সরকার আনতে চলেছে এবং যা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ সঠিক। এতে প্রশাসনের গতি, প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং এই অবস্থা বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গে এই ক্যাডারে যারা আছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে সেটা একটা সুবিধা করে দেবে। কারণ গত 10 বছরে রাজ্য সরকারের একগুঁয়েমির কারণে বহু ইচ্ছুক অফিসার যারা কেন্দ্রের ডেপুটেশনে যেতে পারেননি তাদের সার্বিকভাবে তাদের কেরিয়ারে ক্ষতি হয়েছে। এভাবে যদি আটকে রাখা হয় এই ক্যাডারদের, ভবিষ্যতে তারা সর্বোচ্চ পদে পৌঁছতে পারবেন না। বিভিন্ন ডিপার্টমেন্টের কেন্দ্রীয় সরকারের সেখানে তারা সেক্রেটারি হতে পারবেন না। সুতরাং এই ক্যাডারের বহু অফিসারের যারা মুখ বন্ধ করে আছেন পরিস্থিতির বাধ্যবাধকতায় বা বড়াটা তাদের রুলের বাইরে, সেজন্য তারা প্রকাশ্যে বলতে পারছেন না, কিন্তু তা অত্যন্ত ক্ষুব্ধ। তারা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমের কাছে, সকলের কাছে তারা ইচ্ছা প্রকাশ করেছে যেন এই বিষয়টাকে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেয়।
তাহলে পশ্চিমবঙ্গের বহু অফিসার মুক্তি পাবেন, যারা দীর্ঘদিন ধরে এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য আবেদন জানিয়ে রেখেছেন, মুখ্যমন্ত্রীর কাছে আর্জি করেছেন, রাজ্য সরকার জোর করে সেটা আটকে রেখেছে। এই অবস্থা, যে অবস্থা তৈরি করেছে রাজ্য সরকার, সেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী। সেটা এদের রুলবুক বা এদের সার্ভিস গাইডলাইনের ক্ষেত্রে শুধু পরিপন্থী নয়, এটা একটা অনভিপ্রেত অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থার অবসান চাই এবং কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত ভারতের প্রশাসনকে এবং রাজ্যের প্রশাসনকে দৃঢ় করবে, স্বচ্ছ করবে, গতিশীল করবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি একই অভিযোগ করছেন? তিনি বলছেন এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করবে। বিএসএফ এর সম্প্রতি বিএসএফ এর ব্যাপারে যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত তারপরে আমার এই যে সিদ্ধান্ত, এগুলো হচ্ছে রাজ্যের উপরে হস্তক্ষেপ। কারণ আইএস বা আইপিএস যাই হোক না, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে আমেরিকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা মৌলিক পার্থক্য আছে। আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেভাবে তৈরি হয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা করেছেন সেটা এই ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ। দেশের সংবিধান সেটাকে অনুমোদন করে। না, যেহেতু আইএস আইপিএস যাই হোক না কেন, তারা যেহেতু রাজ্য ভিত্তিক কাজ করে, রাজ্যের ডেভেলপমেন্টের সঙ্গে তারা যুক্ত, তাহলে পুরো সার্ভিসটাই তো তাহলে তুলে দেওয়া উচিত। তাহলে আইএস আইপিএস রাখবার কোনো প্রয়োজন নেই। তাহলে ডাব্লিউবিসিএস ক্যাডেট দিয়ে সমস্ত কাজ করে নেওয়া সম্ভব। তাহলে কেন্দ্রের কোথাও কোনো নিয়ন্ত্রণ থাকবে না, কেন্দ্রের কোনো সুষম এই ধরনের প্রশাসনিক বন্টনের ব্যবস্থা থাকবে না, প্রকৃত ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকবে না। আসলে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা পশ্চিমবঙ্গকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ভাবতে শুরু করেছেন। এমন অনেক ঘটনার তারা বিরোধিতা করছেন। ভারতবর্ষের অন্যান্য অবিজেপি শাসিত রাজ্য তারা এর বিরোধিতা করছেন না। সেটা হচ্ছে হাইকোর্টে মামলা হয়েছিল। হাইকোর্টে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী একজন ক্যাবিনেট মন্ত্রী, তার উপযুক্ত মর্যাদা দেওয়া উচিত, সুতরাং তার বাড়ির সঙ্গে রাত 8টার পর আর কোনো মাইকই বাজানো যাবে না। তো কুণাল ঘোষ আবার বলেছে তাহলে শুভেন্দুর এটা মনে রাখা উচিত, ওরা যখন সভা করবে তখন যেন অন্যের বাড়ির সঙ্গে মাইকে বাজে, রাত 8টার পর যেন উনিও কোনো হচ্ছেটা কি ব্রেকিং সেগমেন্টের দিকে আমরা নজর রাখবো এবং শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, কাঁথি সমবায় ব্যাংক মামলা। সমবায় ব্যাংকে একজন প্রতিনিধি নিয়োগ, রিজার্ভ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সচিন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সচিন, কলকাতা হাইকোর্ট রিজার্ভ ব্যাংকের গভর্নরকে ঠিক কি নির্দেশ দিয়েছেন? দেখো, রিজার্ভ ব্যাংকের গভর্নরকে যেটা এই কাঁথি সমবায় ব্যাংক মামলা, সেই মামলার যে রায় বা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর তিনি একজন প্রতিনিধি নিয়োগ করবেন, যে কিনা এই সমবায় ব্যাংকের যাবতীয় যে ঘটনাগুলি, যেগুলোকে মূলত বিশেষ বিষয় ভিত্তি করে এই মামলা হয়েছে, সেই বিষয়গুলোকে পর্যালোচনা করবেন। সেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে গভর্নরের যে রিপ্রেজেন্টেটিভ থাকবেন, তিনি গোটা বিষয়টি পর্যালোচনা করবেন এবং যতদিন না পর্যন্ত নতুন কমিটি গঠন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে এই যে সমবায় ব্যাংকের যারা কমিটির যারা মেম্বাররা রয়েছেন, এই মেম্বারদের সঙ্গে যাবতীয় বিষয়গুলি পর্যালোচনা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ সমবায় ব্যাংক ধন্যবাদ সচিন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। পরের ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলির অপসারণ চেয়ে চিঠি দেওয়া হলো মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে। চিঠি দিলেন স্কুল ড্রপ আউট নিয়ে জনস্বার্থ মামলাকারী সায়ন ব্যানার্জি। প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি এ বিষয়ে আরো জানাবে। আমাদের প্রিয়াঙ্কা। একেবারেই শ্রাবণী, ইতিমধ্যেই দেওয়া হয়েছে এই চিঠি স্কুল ড্রপ আউট নিয়ে যিনি মামলা করেছেন আইনজীবী সায়ন ব্যানার্জি, তার তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং স্কুল শিক্ষামন্ত্রীর কাছে। চিঠি দিয়ে জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের গাঙ্গুলি কি দেখানো হয় কারণ হিসেবে
কথা যাচ্ছে কেন? প্রিয়াঙ্কা, তোমার আওয়াজ আমাদের কাছে পরিষ্কারভাবে পৌঁছচ্ছে না। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। পাশাপাশি আরো একটি ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো। নির্বাচন কমিশনে 15,000 ইভিএম যোগান দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। চলতি মাসে রাজ্য নির্বাচন কমিশনকে বিষয়টি নিশ্চিত করছে ইসিআই। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নির্বাচন কমিশনে 15,000 ইভিএম যোগান দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। চলতি মাসে রাজ্য নির্বাচন কমিশনকে বিষয়টি নিশ্চিত করেছে ইসিআই। বিট্টু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিট্টু, এই বিষয়ে তোমার কাছে কি তথ্য রয়েছে? কথা রয়েছে, অর্থাৎ 108টি পুরসভার নির্বাচন, সেইখানে ইভিএম শর্ট পড়ছে এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে, রাজ্য নির্বাচন কমিশন, যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে তারা আবেদন করেছিল যাতে কয়েকটি M2 সিরিজের ইভিএম তাদেরকে দেওয়া হয় এবং সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন তাদের কনফার্ম করেছে যে 15,000 ইভিএম ইতিমধ্যে তারা রাজ্য নির্বাচন কমিশনে দিচ্ছে। এবং এখনো পর্যন্ত যেটা খবর মিলছে যে এই কলকাতা পুরসভা নির্বাচনের ক্ষেত্রে যে M2 সিরিজের ইভিএমগুলো ব্যবহার হয়েছে এবং তার পাশাপাশি আগামী যে 4 পুর নিগমের যে নির্বাচন হচ্ছে সেখানেও মূলত যে সমস্ত ইভিএমগুলো ব্যবহার করা হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আর ব্যবহার করা যাবে না, অর্থাৎ 108টি পুরসভা নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এবং এক্ষেত্রে প্রথমত ইভিএম একটা শর্টেজ পড়ছে এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশনকে আবেদন করেছিল যাতে তাদেরকে M2 সিরিজের ইভিএম সাপ্লাই করা হয়। কিন্তু সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন, আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। মৃদু উপসর্গ থাকলে ব্যবহার করা যাবে না স্টেরয়েড, নির্দেশিকা স্বাস্থ্য কেন্দ্র মন্ত্রকের। নাবালকদের জন্য অ্যান্টিভাইরাল দরকার নেই, প্রয়োজন নেই মনোক্লোনাল অ্যান্টিবডিরও। রেমডেসিভির, মলনুপিরাভির অ্যান্টিবডি ককটেল না দেওয়ার নির্দেশ। অক্সিজেনের মাত্রা 93% নিচে নামলে ভর্তি করতে হবে হাসপাতালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। মৃদু উপসর্গ থাকলে ব্যবহার করা যাবে না স্টেরয়েড, এমনটাই কিন্তু নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নাবালকদের জন্য অ্যান্টিভাইরাল দরকার নেই, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনটাই বলা হয়েছে। প্রয়োজন নেই মনোক্লোনাল অ্যান্টিবডিরও। এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ, রেমডেসিভির, মলনুপিরাভির অ্যান্টিবডি ককটেল না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অক্সিজেনের মাত্রা 93% নিচে নামলেই ভর্তি করতে হবে হাসপাতালে। আর একটি ব্রেকিং নিউজ, দক্ষিণ দমদম পুরসভা এলাকার বাসিন্দারা করোনা দ্বিতীয় ডোজ নিলেই বকেয়া ট্যাক্সে 25% ছাড় পুরসভার পক্ষ থেকে। দক্ষিণ দমদম পুরসভা এলাকার বাসিন্দারা তারা যদি করোনা দ্বিতীয় ডোজ নেন তাহলে পুরসভার পক্ষ থেকে তাদের 25% ট্যাক্সে ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ বকেয়া যে ট্যাক্স রয়েছে তাতে ছাড় দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন। দ্বিতীয় যদি ভ্যাকসিন নেওয়া যায় তাহলে 25% ট্যাক্সে ছাড় পাওয়া যাচ্ছে। একেবারে সবই তোমায় জানিয়ে দিই যে আজকে বিধাননগর দক্ষিণ দমদম পৌরসভা 15 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু টিকাকরণ কর্মসূচি ছিল এবং 15 থেকে 18 বছরের বাচ্চা তাদের কিন্তু টিকা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রশাসক পার্থিগোপাল রায়। তিনি জানিয়েছেন যারা দক্ষিণ দমদম এলাকার বাসিন্দা রয়েছেন তারা কিন্তু যে সম্পত্তি কর, পুরো কর, তার মধ্যে 25% তারা ছাড় পাবেন এবং তার জন্য এই করের জন্য, ছাড়ের জন্য তাকে সেকেন্ড ডোজ নেওয়া আছে এমন কাগজ দেখাতে হবে, নথি দেখাতে
দেখাতে হবে, এমনটাই তিনি জানিয়েছেন। এবং আজকে এই একটি বাচ্চা মানে 15 থেকে 18 বছরের বাচ্চা যারা এখনো স্কুল যাচ্ছে না, স্কুলমুখী নন, তাদেরকে স্কুলে আনার জন্য অভিনব ব্যবস্থা নেওয়া হয় ও তাদেরকে গিফট দেওয়া হয়, যাতে অন্যান্য বাচ্চারাও তারা এসে যাতে এই অংশগ্রহণ করে এই ভ্যাকসিনেশন ক্যাম্পে। অপরদিকে প্রশাসক জানালেন যে যত মানুষ আছেন দক্ষিণ দমদম এলাকায় তারা কিন্তু সম্পত্তি করের 25% ছাড় পাবেন যদি সেকেন্ড ডোজের সার্টিফিকেট তারা দেখাতে পারেন, এমনটাই জানালেন পাচুগোপাল রায়। ধন্যবাদ আনন্দমোহন তোমাকে। আনন্দমোহন যে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন এবং অত্যন্ত অভিনব উদ্যোগ। দক্ষিণ দমদম পুরসভা এলাকার বাসিন্দারা করোনার দ্বিতীয় ডোজ নিলে তাদের বকেয়া ট্যাক্সে 25% ছাড় পুরসভার পক্ষ থেকে দেওয়া হবে এবং সেই সঙ্গে 15 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীরা তারা ভ্যাকসিনের ডোজ নিলে তাদের কিন্তু উপহারও দেওয়া হচ্ছে। অভিনব উদ্যোগ এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ দমদম পুরসভা এলাকার বাসিন্দারা করোনার দ্বিতীয় ডোজ নিলে বকেয়া ট্যাক্সে 25% ছাড় পুরসভার পক্ষ থেকে। এই উদ্যোগের ঘোষণা করা হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। পাশাপাশি ছাত্রছাত্রীদের বা স্কুল ছুটদের 15 থেকে 18 বছর বয়সীরা দেখা যাচ্ছে ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছে, তারা যাতে ভয় না পায় সেই জন্য তাদের উৎসাহ দিতে দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রশাসক মণ্ডলীর সদস্যরা তাদের ক্রীড়া সরঞ্জাম উপহার দিচ্ছে। এবার শহর থেকে উদ্ধার 10 লক্ষ টাকার হেরোইন। গ্রেফতার এক যুবক। ইকবালপুরের বনফিল্ড রোড থেকে গ্রেফতার মাদক পাচারকারী মোহাম্মদ ইরফান নাদিম। উদ্ধার 10 লক্ষ টাকার হেরোইন। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য উঠে আসছে? দেখো, ধৃত মোহাম্মদ ইরফান নাদিম, একে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা পোর্ট ডিভিশনের যে বিশেষ দল এসএসপিডি তারা জানতে পেরেছেন বিগত প্রায় 2 বছর ধরে এই ইকবালপুর এলাকা বা এই পোর্ট এলাকা থেকে গোটা কলকাতায় মাদক ছড়িয়ে দেওয়ার কাজ করছিল এই যুবক। তাকে আজকের আদালতে পেশ করা হয়েছে। নিজেদের হেফাজতে নিয়েছেন এসএসপিডির গোয়েন্দারা এবং তারা জানতে চাইছেন। ধন্যবাদ জানাবো সৈকত তোমাকে। সৈকত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। মালদার খবরের দিকে আমরা নজর রাখবো। মালদা মেডিকেল কলেজে সেখানে অস্থায়ী কর্মীদের আবার বিক্ষোভ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চাকরিতে রাখার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন অস্থায়ী কর্মীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মালদা মেডিকেল কলেজে, সেখানে অস্থায়ী কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আবারও বিক্ষোভ, আগেও কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন, এদিন আজকেও আবার তারা বিক্ষোভ দেখান। সবার সামনেই বলছি, এইভাবে এরকম তো ব্যাপার নয়। এটা গাফিলতি স্যার আমাদের মালদা মেডিকেল কলেজ। যদি বলি কেন, সে উদ্যোগটা আরো একটি ব্রেকিং নিউজ। মালদার খবরের দিকে নজর রাখবো। সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের ঘটনা। ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস শাসক দলের বিধায়কের। বিডিওকে তদন্তের নির্দেশ মহকুমা শাসকের। সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের ঘটনা। বেআইনিভাবে পাট্টা হস্তান্তর করে সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুরে। আইটিআই কলেজ সংলগ্ন বাজার পাড়ার ঘটনা। শেখ বাবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। হরিশ্চন্দ্রপুরে ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে তার। বিষয়টি খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস শাসক দলের বিধায়কের।